আগে আমি অদল বদল পর্যন্ত সাজেশন দিয়ে দিয়েছিলাম, আর আজকে আমরা বাংলা ভাষা বিজ্ঞান, নদীর বিদ্রোহ এবং অস্ত্রের বিরুদ্ধে গান থেকে ঠিক কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেব। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি আমাদের আরেকটা ফিচার চ্যানেল আর্টিফিশিয়াল একাডেমিতে না থাকো, তাহলে অবশ্যই সেখানে তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা এবং ইংলিশ রাইটিং দেওয়া হয়। এর সাথে সাথে ক্লাস 9-এর যাবতীয় ভিডিও কিন্তু সেইখানে আপলোড করা হয়। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নিই যে বাংলা ভাষা বিজ্ঞান, নদীর বিদ্রোহ আর অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কি কি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা বাংলা ভাষা বিজ্ঞান থেকে দেখে নেব। এই সূত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, রাজশেখর বসুর ছদ্ম নাম কিন্তু পরশুরাম। যেহেতু আমি তোমাদেরকে হারিয়ে যাওয়া কালিকলম অ্যাটেন্ড করতে বলেছি এবং সেখান থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিয়েছি, তার জন্য বাংলা ভাষা বিজ্ঞান থেকে আর নতুন করে কিছু বলার মতন কিছু নেই, কারণ বাংলা ভাষা বিজ্ঞান থেকে খুব হাতে গোনা বাধা ধরা কয়েকটি প্রশ্নই মাধ্যমিকে দিয়ে থাকে। তো আমি এখান থেকে তোমাদের জন্য 3টে প্রশ্ন সিলেক্ট করেছি, 3টে কমন প্রশ্ন যেটা মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে বাংলা ভাষা বিজ্ঞান থেকে এসে থাকে। তো দেখো বাংলা ভাষা বিজ্ঞান থেকে আজ পর্যন্ত কোন কোন প্রশ্ন এসেছে সেটা তোমাদেরকে দেখায়। 2017 সালে এসেছিল যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন আলোচনা করো। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন, এই প্রশ্নটা হচ্ছে 2017 সালে এসেছিল। 18 সালে এসেছিল যে বাংলা ভাষা বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 19 সালে এসেছিল পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এরপরে 20 সালে এসেছিল বাংলা ভাষা বিজ্ঞান চর্চার এখনো নানা রকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন। 22 সালে বাংলা ভাষা বিজ্ঞান থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি, কারণ তখন করোনা প্যান্ডেমিকের পরেই পরীক্ষাটা হয়েছিল, আর তখন সিলেবাস থেকে 22 সালে কিন্তু অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য 22 সালে বাংলা ভাষা বিজ্ঞান চ্যাপ্টারটা বাদ দিয়ে শুধুমাত্র হারিয়ে যাওয়া কালিকলম রাখা হয়েছিল, তাই হারিয়ে যাওয়া কালিকলম থেকেই 2টো প্রশ্ন এসেছিল। আর 23 সালে এসেছিল যে বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। আর 24 সালে এই বছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের প্রশ্ন এসেছিল যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় যে সমস্ত বাধাগুলি বা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলি আলোচনা করো। তো এক্ষেত্রে বাংলা ভাষা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে বাধাগুলির কথা লেখক বলেছেন সেই প্রশ্নটাই কিন্তু আবার ঘুরিয়ে 2024 সালে দেওয়া হয়েছে। তো এবার 2025 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য ঠিক কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। ঠিক 2017, 18 এবং 19 সালে এই 3টে বছরে যে প্রশ্ন 3টে এসেছে সেই প্রশ্ন 3টেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্ন 3টে কিন্তু একবারও রিপিট করা হয়নি। তাই আমার দৃঢ় বিশ্বাস 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের বাংলা ভাষা বিজ্ঞান থেকে আমি যে 3টে প্রশ্ন বলে দিচ্ছি এই 3টে প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের মাধ্যমিকে থাকছে। সেই 3টে প্রশ্ন কি কি? প্রথমেই হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান চর্চার বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এটা শুধুমাত্র 2017 সালে এসেছিল, তারপরে একবার ওই প্রশ্নটি রিপিট করা হয়নি। তার জন্য 2025 সালে যে এই প্রশ্নটা থাকবে তার কোনো বিকল্প ব্যবস্থা হতেই পারে না। 2 দাগে আছে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখকের বক্তব্য নিজের ভাষায় লেখো, এটাও 18 সালে এসেছিল, তারপরে একবারও রিপিট করা হয়নি। আবার 3 দাগে আছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন মন্তব্যের কারণ কি। তো এই প্রশ্নটাও কিন্তু 2019 সালে লাস্ট এসেছিল এবং এটাকেও রিপিট করা হয়নি। তো আমার যেটা মনে হয় এই 3 দাগের প্রশ্নটার থেকেও 1 এবং 2 দাগে যে প্রশ্নটা আমি দিয়েছি এই দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ 2025 সালে আসার মতন। তার জন্য তোমাদের এই 3টে প্রশ্ন একটু ভালো করে রিভিশন দিয়ে রাখতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। যারা ভাবছো যে বাংলা ভাষায় বিজ্ঞান অ্যাটেন্ড করবে তাদের জন্য এটা ঠিক আছে। আর হারিয়ে যাওয়া কালিকলমে অলরেডি আমি 12 থেকে 13টা প্রশ্ন দিয়ে দিয়েছি, তো তোমরা সেই প্রশ্নগুলো রেডি করে রাখতে পারো। হারিয়ে যাওয়া কালিকলম অ্যাটেন্ড করাটা একটু বেশি সহজ হবে, কিন্তু তোমাদের যদি মনে হয় যে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তো লিমিটেড কোয়েশ্চেন আছে, মাত্র 3টে প্রশ্ন মুখস্থ করে গেলেই আমরা হয়তো সেখানে কমন পেয়ে যেতে পারি, তাহলে তোমরা এই 3টে প্রশ্ন মুখস্থ করেও যেতে পারো ঠিক আছে। তাহলে আর যারা একটু বুদ্ধিমান তাদেরকে আমি বলবো হারিয়ে যাওয়া কালিকলম থেকেও ওই প্রশ্নগুলো করে নাও, বাংলা ভাষা বিজ্ঞান থেকেও এই 3টে প্রশ্ন করে নাও। এরকম হলো যে হয়তো তোমার দুটোই তুমি কমন পেয়েছো, কিন্তু সেই মুহূর্তে তোমার সব থেকে ভালো যেটা মনে আছে, সব থেকে ভালো যেটা তুমি গুছিয়ে লিখতে পারবে বলে মনে হচ্ছে সেটাই তুমি অ্যাটেন্ড করছো। দুটোই তোমার কমন, কিন্তু যেটা তুমি সব থেকে ভালোভাবে গুছিয়ে লিখতে পারবে বলে মনে হচ্ছে, যেটা তোমার একদম সুন্দরভাবে মনে আছে মনে হবে, সেইটাই তুমি লিখতে পারবে, তাহলে কোনো সমস্যা নেই।
আর এরকম তো অনেক সময় হতেই পারে, ধরো তুমি বাংলা ভাষা বিজ্ঞান পড়ে গেলে না, হারিয়ে যাওয়া কালি কলম থেকে কমন পেলে, কিন্তু সেটা হয়তো তোমার সেই মুহূর্তে তুমি যেভাবে রেডি করে গিয়েছিলে সেভাবে মনে পড়ছে না, তাহলে তো তোমাকে সেখানে নিজস্ব ভাষা দিয়ে একটু বানিয়ে লিখে আসতে হবে, যেটা অনেক সময় টাফ হয়ে যায়। তো তার জন্য যদি দুটোই মুখস্থ করা থাকে তাহলে কিন্তু একটা বাদ দিলেও আরেকটাকে তুমি অপশন হিসেবে চুজ করে নিতে পারবে। তো আমার মনে হয় যারা বুদ্ধিমান তাদের জন্য দুটোই ঠিক আছে। এবার যারা একটু মনে করছে যে এত বেশি পড়তে ভালো লাগছে না, তাদেরকে আমি বলবো যে কোনো একটা সিলেক্ট করো এবং যেটাই পড়বে সেটাই মনোযোগ সহকারে পড়ো। যদি হারিয়ে যাওয়া কালি কলম সিলেক্ট করো তাহলে সেগুলো থেকে যেখানে যে প্রশ্ন আছে, মানে যেগুলো আমি দিয়েছি সেগুলো ভালোভাবে রেডি করো, যেন যেটাই আসুক না কেন সেটাই তোমরা গুছিয়ে লিখে আসতে পারো। আর যারা মনে করছো বাংলা ভাষা বিজ্ঞান লিমিটেড প্রশ্ন, আমরা এগুলোই মুখস্থ করবো, এগুলোই লিখে আসবো, তারা বাংলা ভাষা বিজ্ঞানের এই 3টে প্রশ্ন সুন্দরভাবে রেডি করে ফেলো এবং ভালোভাবে পরীক্ষায় লিখে আসো, তাহলেই হবে। এবার আমরা দেখবো অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রত্যেক বছর মাধ্যমিকে পর্ষদ প্রশ্ন দিতে চায় না। যেরকম ধরো 2017 সালে আসেনি, 18 সালে আসেনি, 19 সালে একটা 5 মার্কের প্রশ্ন দিয়েছিল, তাও আবার অস্ত্রের বিরুদ্ধে গানের মূল বক্তব্যটা, মানে এই কবিতার মূল বক্তব্যটা লিখতে বলা হয়েছিল। 20 সালে আবার প্রশ্ন আসেনি, 22 সালেও আবার কোনো প্রশ্ন আসেনি, কারণ 22 সালে অস্ত্রের বিরুদ্ধে গানটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। 23 সালে 5 মার্কের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু ওই 2019 সালের প্রশ্নটা রিপিট করেছিল, মানে ওইভাবেই প্রশ্নটা দিয়েছিল যে এই কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় সেইটা প্রশ্নের উত্তরের মাধ্যমে তুলে ধরতে বলা হয়েছিল। তো যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় আর কবিতার সারসংক্ষেপ বা কবিতার মূল বক্তব্য, এই দুটো প্রশ্ন কিন্তু একদম একই, দুটোর উত্তরই কিন্তু একদম একই রকম হবে। তাই 2019 সালে মূল বক্তব্য এসেছিল, 2023 সালে এসেছিল যে ওই কবিতার যুদ্ধবিরোধী মনোভাব যে ফুটে উঠেছে কবির, সেটা সাজিয়ে লেখো। তো দুটো প্রশ্ন একই, ঠিক আছে। ওইটাই 5 মার্কের আবার ঘুরিয়ে দিয়ে দিয়েছিল একটু মানে আলাদা রকম ভাবে। আবার 24 সালে কোনো প্রশ্ন আসেনি, মানে এবছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য বলছে, এবছর 24 সালে কোনো প্রশ্ন আসেনি। তো আমার স্থির বিশ্বাস যে 25 সালেও অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কোনো প্রশ্ন আসবে না, কারণ অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রত্যেক 2 বছর গ্যাপ দেওয়া হয়, 2 বছর প্রশ্ন আসে না, তারপরের বছর একটা 5 মার্ক বা 3 মার্ক দিয়ে দেওয়া হয়, আবার তারপরে 2 বছর প্রশ্ন আসে না, এরকম ভাবে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে পর্ষদ প্রশ্ন করে। তো 24 সালে যেহেতু আসেনি, 25 সালেও আসবে না, সেই 26 সালে যারা মাধ্যমিক দেবে তাদের আবার প্রশ্ন আসবে। কিন্তু তবুও তোমাদের মনে একটা ডাউট তো থেকেই যায় যে যদি অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রশ্ন দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমরা কি করব। তাহলে তোমাদের জন্য আমি বেশ কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি যেগুলো টেস্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ টেস্টে তো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তোমাদের স্যার ম্যাডামরা প্রশ্ন দিয়ে দিতেই পারে। মাধ্যমিকে না দেওয়ার চান্স 90%, কিন্তু যে 10% সম্ভাবনা থাকছে সেখানেও যদি কোনো প্রশ্ন দিয়ে দেয় তাহলে কি ধরনের প্রশ্ন দিতে পারে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে মাত্র 4টে প্রশ্ন আমি তোমাদের জন্য খুঁজে বার করেছি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। প্রথমেই আসছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার একথা বলার কারণ কি। দেখো মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নটা একবারও আসেনি, কিন্তু এই প্রশ্নটাই ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমরা বারবার টিচাররা মনে করে থাকি। তো এবছর যদি 2025 সালে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই দেবে, এটা কনফার্ম। আর যদি মাধ্যমিকে না আসে এটা তোমরা টেস্টের জন্য করেই রাখতে পারো, কারণ টেস্টে তো তোমাদের স্যার ম্যাডামরা দিতেই পারে। 2 দাগে আছে গানের বর্ম আজ পড়েছি গায়ে, কোন প্রসঙ্গে কেন একথা বলা হয়েছে। অথবা এই গানের বর্ম আজ পড়েছি গায়ে এই কোটেশন দিয়েই প্রশ্ন আসতে পারে যে বর্ম কি, কবিতা পড়েছেন কেন। এটা কিন্তু 3 মার্কের মতো মুখস্থ করবে, এই প্রশ্নটা কখনোই 5 মার্কের মতো পরীক্ষায় আসতে পারে না। 3 মার্কের মতো মুখস্থ করবে, এই গানের বর্ম আজ পড়েছি গায়ে এই কোটেশনটা দিয়েই এইভাবেই প্রশ্ন আসতে পারে যে কোন প্রসঙ্গে কেন এই কথা বলা হয়েছে, অথবা এইভাবেও আসতে পারে যে বর্ম কি, কবিতা পড়েছেন কেন। ঠিক আছে। আর 3 দাগে আছে মাথায় কত শকুন বা চিল, মাথার উপর এত শকুন বা চিল কেন। ঠিক আছে, এটাও তোমরা 3 মার্কের মতো মুখস্থ করবে, এটাও কিন্তু 5 মার্কের মতো আসার প্রশ্ন একদমই নয়। তো মাথায় কত শকুন বা চিল, এটা মাথার উপর এত শকুন বা চিল কেন এইভাবেও আসতে পারে, আবার এইভাবেও এই কোটেশন দিয়ে কোশ্চেন আসতে পারে যে কবি কাদের শকুন বা চিল বলেছেন এবং কেন। ঠিক আছে, মানে এটা কিন্তু জয়েন্ট নয়, মানে এটা আমি বলতে চাইছি যে হয় এইভাবে আসবে নইলে এইভাবে আসবে। আমি দেখো মাঝখানে একটা অবলিক দিয়েছি, তাই না, মাথার উপর এত শকুন বা চিল কেন, হয়তো হয় এই প্রশ্নটা আসবে নইলে আসবে যে কবি কাদের শকুন বা চিল বলেছেন এবং কেন, এটাও 3 মার্কের মতো মুখস্থ করবে। এরপরে যেটা আসছে 2019 সালে এসেছিল আর 2023 সালে এসেছিল একই প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য অথবা কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় মিলে তা লেখো। দুটোর উত্তর একই হবে, দুটোই এই দুটো উত্তরের ক্ষেত্রে যদি কবিতার সার সংক্ষেপ লিখে দিয়ে চলে আসা হয় তাহলে পুরো 5-এ 4.5 একদম দেবেই এক্সামিনার। ঠিক আছে, তো এটা হচ্ছে যেহেতু সালের বিগত বছরের কোয়েশ্চেন, কবিতার মূল বক্তব্য তোমাদের মুখস্থ রাখা উচিত, কারণ অনেক সময় হয়তো এরকম হয়ে যায় যে তোমাদের কোনো প্রশ্ন কমন পড়লো না, তাহলে সেক্ষেত্রে সেই কবিতা বা গল্পের সার সংক্ষেপ লিখে দিয়ে আসলে একটু কিছু নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, তার জন্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্যটা মুখস্থ করে রেখো, আর যে 3টে প্রশ্ন আমি তোমাদেরকে কমন হিসেবে দিলাম সেই 3টে প্রশ্ন একদম সুন্দরভাবে রেডি করে রেখো। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রশ্ন আসলে এই 3টে প্রশ্নের বাইরে একটা প্রশ্নও দেবে না, এটা একদম গ্যারেন্টি। এরপর নদীর বিদ্রোহ থেকে দেখে নেব। নদী বিদ্রোহ থেকে 2017 সালে 3 মার্কের একটি প্রশ্ন এসেছিল, 18 সালে আবার কোনো প্রশ্ন আসেনি, 19 সালে 3 মার্ক এবং 5 মার্ক দুটো প্রশ্নই এসেছিল, আর 20 সালে 22 সালে কোনো প্রশ্ন আসেনি, পরপর 2 বছর,
23 সালে আবার 5 মার্কের প্রশ্ন এসেছিল, 24 সালে মানে এবছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের কিন্তু নদীর বিদ্রোহ থেকে কোনো প্রশ্ন আসেনি। তো 25 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য কিন্তু 3 মার্ক এবং 5 মার্ক ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলো তো? কারণ 19 সালে লাস্ট নদীর বিদ্রোহ থেকে 3 মার্ক এবং 5 মার্ক উভয় মার্কেরই প্রশ্ন এসেছে। তারপরে কিন্তু এক বছরও নদীর বিদ্রোহ থেকে এই 2 মার্কের প্রশ্ন একসাথে আসেনি। তার জন্য আন্দাজ করা যাচ্ছে যে 2025 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য 3 মার্ক এবং 5 মার্ক উভয় প্রশ্নটাই মানে উভয় গ্রেসই একদম ইম্পর্টেন্ট। তো চলো নদীর বিদ্রোহ থেকে আমি অনেকগুলো প্রশ্ন খুঁজে বার করেছি, কারণ আমার মনে হয় তোমরা যারা একটু উইক মানে যারা আর কি প্রশ্নের উত্তর বানাতে পারো না তাদের জন্য নদীর বিদ্রোহ একদম বেস্ট একটা গল্প। নদীর বিদ্রোহ তোমাদের অ্যাটেন্ড করা উচিত। আর নদীর বিদ্রোহ এতটাই সহজ এবং সুন্দর একটি গল্প যে তোমরা এখানে যদি একবার যদি গল্পটাকে রিডিং পড়ো তাহলেই তোমরা খুব সুন্দরভাবে উত্তরটা বানিয়ে লিখে আসতে পারবে। তো দেখো আমি এখান থেকে বেশ কিছু প্রশ্ন খুঁজে বার করেছি যেগুলো তোমরা সহায়িকাতে ইজিলি পেয়ে যাবে। আর যদি কোনোটা খুঁজে না পাও দেন আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো লিখে সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দেবো। প্রথমে আমি খুঁজে বার করেছি নদের চাঁদের চরিত্র। নদের চাঁদের চরিত্র পর্ষদ মাধ্যমিকে একবারও দেয়নি, তো এবার যদি নদীর বিদ্রোহ থেকে প্রশ্ন দেয় তাহলে নদের চাঁদের চরিত্র 5 মার্কের মতন কিন্তু তিনি দিয়ে দিতেই পারে, যে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো। এটা তোমরা একবার সহায়িকা থেকে পড়ে রেখো। 2 দাগে আছে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। ঠিক আছে, এটা একটা খুবই কমন কোশ্চেন যেটা সহায়িকাতে পেয়ে যাবে। আর তোমরা দেখবে ওই গল্পের মধ্যেও রিডিং পড়ার সময়ও দেখবে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার প্রচুর পরিচয় পাবে। এরপর 3 দাগে আছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, এই নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে এইভাবে এই কোটেশনটা দিয়ে এই প্রশ্নটা তো আসতেই পারে, তার সাথে কিন্তু মানে এইভাবে না এসে এই প্রশ্নটা কিন্তু এই কোটেশন দিয়ে এইভাবেও আসতে পারে। নদীর বিদ্রোহের কারণ কে বুঝতে পেরেছিল, বিদ্রোহের কারণটি লেখো। ঠিক আছে, হয়তো ওইভাবে আসবে নইলে এইভাবে আসবে। তো এগুলো কিন্তু সব তোমাদেরকে 5 মার্কের মতো মুখস্থ করে রাখতে হবে। এরপরে 4 দাগে আছে চিঠি পকেটেই ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে, চিঠির পরিণতি কি হয়েছিল। এটা কিন্তু 3 মার্কের মতো মুখস্থ করতে হবে, কারণ এই প্রশ্নটা কখনোই 5 মার্কের মতো আসার নয়। এটা 1+2 অর্থাৎ 3 মার্কের মতো মুখস্থ করবে। 5 দাগে আছে বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই। কোন প্রশ্ন তার জবাব দেওয়ার জন্য কি হয়েছিল, এটাও কিন্তু 1+2 অর্থাৎ 3 মার্কের মতো মুখস্থ করবে। 6 দাগে আছে তারপর সে অতি কষ্টে উঠিয়ে দাঁড়াইলো। কার কথা বলা হয়েছে, তার কষ্টের কারণ কি, এটাও 3 মার্কের মতো মুখস্থ করবে, 1+2। 7 দাগে আছে সে প্রায় কাঁদিয়া ফেলেছিল। সে কে, সে প্রায় কেঁদে ফেলেছিল কেন, এটাও 3 মার্কের মতো মুখস্থ করবে। 8 দাগে আছে পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে। কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে, এই জিজ্ঞাসার গভীরতর অর্থটি স্পষ্ট করে। এটা 5 মার্কের, 1+4। এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে এই কোটেশনটা, এই কোটেশন দিয়ে কিন্তু নদীর বিদ্রোহ থেকে একবারও পর্ষদ কোনো প্রশ্ন করেনি, তাই 2025 সালে এটা দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক, তাই জন্য এটা ভালো করে রেডি করে রেখো। 9 দাগে আছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কেন? ঠিক আছে, তো এটা 3 মার্কের মতো মুখস্থ করবে যে কেন নদের চাঁদের বেশি ভয় করতে লাগলো, 3 মার্কের মতো। এরপরে 10 দাগে আছে সর্বাঙ্গ অবশ অবসন্ন হয়ে আসিতেছে। কার, কেন সর্বাঙ্গ অবশ অবসন্ন হয়ে আসছে, এটাও 3 মার্কের মতো মুখস্থ করবে। এগুলো 5 মার্কের মতো আসার প্রশ্ন নয়। 11 দাগে আছে আজও সে সেইখানে গিয়া বসিল। সে কোথায় গিয়ে বসলো, তার ওখানে গিয়ে বসার কারণ কি, এটাও 3 মার্কের মতো মুখস্থ করবে। নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কে, সে কি কৈফিয়ত দিয়েছিল, এটাও কিন্তু 3 মার্কের মতো মুখস্থ করবে। ঠিক আছে, আর একটা কথা বলি, তোমাদের সহায়িকাতে নদের চাঁদকে এই প্রশ্নটার উত্তর কিভাবে থাকবে আমি জানি না, কিন্তু যদি নদের চাঁদকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা এভাবে লিখবে যে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদের চাঁদ হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সরীসৃপ গল্পগ্রন্থের অন্তর্গত নদীর বিদ্রোহ গল্পের নায়ক, এবং সে একটি ছোট স্টেশনের স্টেশন মাস্টার হিসেবে আমাদের কাছে গল্পে ধরা দিয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা নদের চাঁদের পরিচয়টা উন্মুক্ত করবে। আর লাস্ট যে 13 নম্বর প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে তাহাকে বিশ্বাস নাই। কাকে কেন বিশ্বাস নাই, এটাও কিন্তু 3 মার্কের মতো মুখস্থ করতে হবে। তাহাকে বিশ্বাস নাই, কাকে কেন বিশ্বাস নেই। তো যে 13টা প্রশ্ন আমি নদীর বিদ্রোহ থেকে দিলাম, আশা করছি তোমরা সহায়িকা থেকে ইজিলি খুঁজে পেয়ে যাবে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সুন্দরভাবে রেডি করে ফেলো। আর নদীর বিদ্রোহ থেকে প্রশ্ন অ্যাটেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ নদীর বিদ্রোহ খুবই সহজ, সুন্দর, সাবলীর একটা গল্প। তো এইভাবে কিন্তু বাংলাতে মোট যতগুলো গল্প এবং কবিতা ছিল, তোমাদের 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইতে যতগুলি গল্প এবং কবিতা ছিল সবকিছু থেকে আমি সুন্দরভাবে সাজেশন ক্লিয়ার করে দিলাম। কোনটা থেকে কি প্রশ্ন পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট নয় মাধ্যমিকের জন্য, কোনটা ইম্পর্টেন্ট, আর কতটুকু পড়তে হবে, টেস্টের জন্য কতটুকু পড়তে হবে, সব কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিয়েছি। তোমরা যদি সব ভিডিওগুলো না দেখে থাকো, মাই টিউটোরিয়াল স্কিমে ভিজিট করে তোমরা ইউটিউবে সার্চ করে সেখানে সাজেশন ভিডিও দেখে নিতে পারো, অথবা আমাদের প্লেলিস্ট আছে ক্লাস 10 2025 মাধ্যমিক সাজেশন, তো সেখানে তোমরা দেখবে সমস্ত ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর
আর এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। এরপরে আমি একটা লাইভ ক্লাসে আসবো, আজকে আর লাইভে আসা সম্ভব হচ্ছে না, কালকে সম্ভবত আমি দুপুর 3টে কি 3:30 দিকে লাইভে আসবো, এসে তোমাদেরকে বলে দেবো যে বাংলা পরীক্ষার জন্য তোমরা ঠিক কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যাটেন্ড করবে এবং কোন কোন গল্প থেকে কিভাবে প্রশ্ন থাকবে এবং কোন কোন গল্প এবং কবিতা তোমরা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তারপর আবার কোনি থেকে এখনো কোনো প্রশ্ন দেওয়া হয়নি, সেগুলো তো দিতে হবে। তো প্রবন্ধ রচনার সাজেশন আমি আপলোড করে দিয়েছি, কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই মাধ্যমিকের যে সাজেশন প্লেলিস্টে আছে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।